আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ জানালে স্পিকার এই সিদ্ধান্ত নেন। সংসদে দেশের কথা বলা, সংসদে প্রথমবারের মতন আসতে পারাও আমার সেই স্বপ্নের একটা পূরণ নিশ্চয়ই। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, সংসদের প্রথম অধিবেশনে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্যে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবন। হ্যাঁ দর্শক, হবে নাই বা কেন? কারণ ব্যারিস্টার রুমিন ফারহানার মতো দর্শক আরেকজন সংসদ সদস্য আমার মনে হয় না এই 300 জনের মধ্যে কেউ আছেন। কারণ বিএনপি তাকে না চিনলেও তিনি কিন্তু বিএনপিকে ঠিকই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কি জিনিস। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। আর যেটা দেখে কিন্তু দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে সত্যিকার অর্থে একজন সংসদ সদস্যই বটে। তাই আজকে আপনাদের দেখাবো কাকে উদ্দেশ্য করে সংসদে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং কে কে এই কথার দর্শক তর্কে জড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সংসদ ভবনে, সেটার বিস্তারিতই কিন্তু আজকে একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, অন্ততপক্ষে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়। আজকে অর্থনৈতিক মুক্তি যেই প্রবাসী শ্রমিকের হাত ধরে এসছে, তার প্রত্যেকটি তার অবদান মাননীয় স্পিকার। আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়াকে। স্পিকার, সংসদে আজকে সম্পূরক বাজেটের উপরে যে আলোচনা করবার কথা, সেই ব্যাপারে আমি শুরুতেই বলতে চাই, একটা সরকারের সক্ষমতা ক্রমশই বাড়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। 2010-11 থেকে শুরু করে যদি আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করি, বাজেটের মাত্র 76% আমরা বাস্তবায়ন করতে পারি। যে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয় মাননীয় স্পিকার, সেই রাজস্ব আমরা কখনোই আদায় করতে পারি না। এবং শেষ পর্যন্ত যে উন্নয়ন খাতের যে কথাটি এডিপি, সেই এডিপি দেখা যায় যে প্রথম 9 মাসে যেটুকু কাজ হয়, পরের 3 মাসে দেখা যায় তার কয়েক গুণ বেশি, অর্থাৎ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিরাট ঘাটতি আমরা লক্ষ্য করি। এইবার বাজেটের সম্পূরক বাজেটের আলাপে এসছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের ব্যাপারে কথা বলা হয়েছে। তার একটি হচ্ছে নির্বাচন কমিশন মাননীয় স্পিকার। এই নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে মাননীয় স্পিকার? আমার একটি কথায় সারা সংসদ উত্তপ্ত হয়েছে। কলামের পর কলাম লেখা হয়েছে, সেই কলামে যে ভাষা ব্যবহার করা হয়েছে মাননীয় স্পিকার, কোন সভ্য জগতের মানুষ, কোন সভ্য লেখক ওই ভাষায় কলাম লিখতে পারে না। যাই হোক, সেই ব্যাপারে না হয় কথা নাই বললাম মাননীয় স্পিকার। তারপরে আমি বলি যে কি ধরনের নির্বাচন হয়েছে সেইটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের 65(2) ধারায় যেটা বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে। তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন? আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক থেকে থাকে, আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসছেন? বারবার কথা দেওয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় যেন মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ আমাদের যে সীমিত স্পেস, কারণ আমাদের মিটিং করতে দেওয়া হয় না, জনসমাবেশ করতে দেওয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। মাননীয় স্পিকার, অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে মাননীয় স্পিকার। আগে এক পরিবারে 2 জন সদস্য পরিচালক হতে পারতেন, এখন এক পরিবারে 4 জন সদস্য পরিচালক হন।
একাধিক্রমে তারা 9 বছর ধরে ব্যাংক শাসন করেন। তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার? কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার, 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার, কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না। আমি আবারও আমার বক্তব্যের আবারও বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। করা সংসদে দেশের কথা বলা তার আজীবনের স্বপ্ন। সুতরাং সংসদে প্রথমবারের মতন আসতে পারাও আমার সেই স্বপ্নের একটা পূরণ নিশ্চয়ই। সুতরাং আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু একই সঙ্গে আজকের দিনটি আমার জন্য অত্যন্ত কষ্টেরও বটে। কারণ আমি এমন একটি সংসদের প্রতিনিধিত্ব করছি, এরকম সংসদে প্রথমবারের মতন আসা আমার জন্য আনন্দের যদিও, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার। আমি আরও দুঃখিত এই সংসদের জন্য যে আমার নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের প্রাণের নেত্রী, সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নেই। তারপর আমরা সংসদে এসেছি, আমরা শপথ নিয়েছি, আমরা এই সংসদে কাজ করব শুধুমাত্র একটা কারণে। আপনারা জানেন যে আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক যেই কথা বলবার অধিকার আছে সেটা ক্রমশই সংকুচিত হচ্ছে। নানা নিয়মের বেড়াজালে, নানা অনুমতির বেড়াজালে আমরা একটা সভা, একটা মিটিং, একটা জনসমাবেশ করতে পারি না। সুতরাং আমরা সংসদকে ব্যবহার করব দেশের কথা, মানুষের কথা, জনগণের কথা, আমার দলের কথা, আমার নির্যাতিত নেতাকর্মীর কথা বলবার একটা প্ল্যাটফর্ম হিসেবে। আর কি ধরনের ভূমিকা রাখার চেষ্টা করবেন? আপনারা জানেন যে নানান রকম অনাচার বাংলাদেশে চলছে। বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। একটা জবাবদিহিতাহীন সরকার বাংলাদেশে আছে, এবং জবাবদিহিতাহীন সরকার থাকবার ফলে তার যে কুফল সেটা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ চ্যাম্পিয়ন, স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে। সুতরাং এই সব কিছু নিয়ে আমরা সংসদে কথা বলবো। আইনের শাসনের অভাব আছে, সুশাসনের অভাব আছে, ন্যায় বিচারের অভাব আছে, বিচার বিভাগের কিছু আমি বলবো দুর্বলতা আছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারা মনে করে যে তারা যে কোনো অপরাধ করে পার পেতে পারবে, ধর্ষণ তার একটি। সম্মানিত দর্শক শ্রোতা, একজন সংসদ সদস্য হতে হলে তার কি কি যোগ্যতা লাগে সেটা কিন্তু ইতিপূর্বে কিন্তু দর্শক ব্যারিস্টার রবিন ফারহানা দেখিয়ে দিয়েছেন। তবে দর্শক, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ঘটনাটি ঘটেছে ব্যারিস্টার রবিন ফারহানার সঙ্গে, সেটা কিন্তু তার জীবনে একেবারে স্মরণীয় হয়ে থাকবে। কারণ সে যে দলের জন্য দর্শক এত খাটাখাটনি করেছে গত 16-17 বছর ধরে, সেই দলই তাকে পাত্তা দেয়নি এবং কি নমিনেশনও দেয়নি। যার ফলে দর্শক ব্যারিস্টার রবিন ফারহানা কিন্তু নিজ যোগ্যতায় নিজ আসন থেকে কিন্তু দর্শক স্বতন্ত্র হিসেবে কিন্তু নির্বাচন করে পাশ করে এসেছে। আর এর আগেই কিন্তু ব্যারিস্টার রবিন ফারহানাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল বিএনপির তরফ থেকে। যদি ব্যারিস্টার রবিন ফারহানা এখন পাশ করে আসার পর বিএনপির মনোভাব কিন্তু এখন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ভিতরে ভিতরে অনেকবারই কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে ব্যারিস্টার রবিন ফারহানাকে বিএনপিতে ফেরার জন্য, কিন্তু ব্যারিস্টার রবিন ফারহানা তো দর্শক এমনি এমনি ফিরছে না। কারণ ব্যারিস্টার রবিন ফারহানার মতো দর্শক একজন নেত্রী বিএনপিতে হয়তোবা অতীতেও আসেনি এবং সামনেও আসবে না। ব্যারিস্টার রবিন ফারহানার যে পরিমাণ দর্শক কথা বলার যোগ্যতা এবং রাজনৈতিক যে গুণাবলী দর্শক, সেটা অন্য কোনো নেত্রীর মধ্যে নেই, যেটা কিন্তু ব্যারিস্টার রবিন ফারহানার মধ্যে একেবারে পুরোপুরিভাবে কিন্তু বিদ্যমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির কেন্দ্রীয় কমিটি, এমনকি স্বয়ং তারেক রহমানে কিন্তু চিনতে ভুল করেছে ব্যারিস্টার রবিন ফারহানাকে। তাই তো দর্শক, নির্বাচনের পর, নির্বাচনের শুরু থেকে দর্শক প্রতিটি যত ধাপ যাচ্ছে ততই কিন্তু ব্যারিস্টার রবিন ফারহানা চিনিয়ে দিচ্ছেন তিনি আসলে কি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার রবিন ফারহানার কথাগুলি শুনে আপনার কি মনে হয়েছে দর্শক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।